আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় গুপ্ত নিয়ে তপ্ত রাজনীতি। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিএনপি নেতা রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জামায়াত ইসলামের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। গুপ্ত নিয়ে তপ্ত রাজনীতি, আমি রাশেদ খানকে দিয়ে শুরু করতে চাই। যারা অভিযোগ তারা আগে বলুক। আচ্ছা ঠিক আছে, আমি রাশেদ খানকে দিয়ে শুরু করতে চাই। আসলে যত গরম বাড়ছে, বৈশাখের এই গরমে হাঁসফাঁস অবস্থা, রাজনীতিতেও মনে হয় ততই গরম বাড়ছে। কিন্তু আলোচনায় যাবার আগে আমি একটু কয়েকটি ঘটনা উল্লেখ করতে চাই এবং কয়েকজনের বক্তব্য তুলে ধরতে চাই। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক হলে দেয়াল লিখন ঘিরে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে দেয়াল লিখন ঘিরে এই উত্তেজনা সৃষ্টি হয়। এছাড়া শহীদ সার্জেন্ট জহুরুল হক হলেও গতকাল রাতে একই রকম দেয়াল লিখন হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এসব ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৬ সাংবাদিক হেনস্থা হুমকির শিকার হন। হল সূত্র জানায়, ছাত্রদল হলে গুপ্ত রাজনীতি নিপাত যাক লিখে দেয়াল লিখন করে। প্রতিবাদে ছাত্র শিবিরের পক্ষ থেকে আদু ভাইদের ঠিকানা আবাসিক হলে হবে না লিখে দেয়াল লিখন করা হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম বলেছেন, সংঘাত, সহিংসতা ও উত্তেজনার সূচনা করেছে ছাত্রদল। আমরা সহনশীলতা নিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি। ছাত্রদল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে উত্তেজনাকর পরিস্থিতির জন্য শিবিরকে দায়ী করেছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, এখনকার পরিস্থিতির মূল কারণ হলো শিবিরের গুপ্ত রাজনীতি। তারা সাধারণ শিক্ষার্থী বেশে হল ক্যাম্পাস নিয়ন্ত্রণ করতে চাইছে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে ছাত্রদলকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এটা আমরা মেনে নেব না। রাশেদ খান, আপনারও একটি স্ট্যাটাস আছে এইটি নিয়ে। আজকে আপনি লিখেছেন যে আগে ছাত্রলীগ হামলা করত জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে, এখন ছাত্র শিবির হামলা করা শুরু করেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে। এই স্লোগানের মুখে নিয়ে পাবনার ঈশ্বরদী কলেজে শিবির এমন তাণ্ডব ও ভাঙচুর চালিয়েছে। আরও অনেক লম্বা দীর্ঘ কথা, সেটি আপনার কাছে শুনতে চাই যে আপনি আসলে কেন স্ট্যাটাস দেওয়ার কারণ এবং এই গুপ্ত নিয়ে তপ্ত রাজনীতি নিয়ে আসলে কি ভাবছেন। সবাইকে শুভেচ্ছা। আমি যে লেখাটি আজকে প্রকাশ করেছি, দেখেন, আজকে পাবনার ঈশ্বরদী কলেজে সেখানে ছাত্র শিবির ছাত্রদলের উপরে হামলা চালিয়েছে এবং এই ভিডিও ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে এবং সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে ছাত্র শিবিরের হাতে রামদা, দেশীয় অস্ত্র। যদিও চট্টগ্রামে সেখানে দেখবেন যে গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ চাই, সেখানে লেখা ছিল কিন্তু যে আপনার ছাত্র রাজনীতি ও ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ চাই। ছাত্রদল কি করেছে যে ওই আপনার রাজনীতির জায়গায় তারা গুপ্ত লিখেছে যে গুপ্ত রাজনীতি এবং ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ চাই। এইটাই মূলত ছাত্র দলের অপরাধ। এখন দেখেন, ছাত্রদল একটি ছাত্র সংগঠন হিসেবে তারা একটা দাবি তো জানাতেই পারে যে আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। এখন যদি গুপ্ত রাজনীতি ইসলামী ছাত্র শিবির না করে, তাহলে তারা কেন সেখানে আসলে এটার প্রতিক্রিয়া দেখালো? ছাত্রদল সেখানে এটা আপনার গ্রাফিতি অঙ্কন করার জন্য গিয়েছে, আর ছাত্র শিবির সেখানে গিয়েছে এটাকে কীভাবে প্রতিরোধ করা যায়। এরপরে সেখানে সংঘর্ষ সৃষ্টি হয়েছে এবং এটি নিয়ে আমরা দেখেছি গণমাধ্যমে নানান বিতর্ক এবং ছাত্রদলের উপরে তারা এক ধরনের অভিযোগ আনছে যে হামলা মূলত ছাত্রদল করেছে ছাত্র শিবিরের উপরে। কিন্তু আপনি দেখবেন যে শুরুটা কিন্তু ছাত্র শিবির করেছে। আমি আমার ফেসবুক পেজে এবং আইডিতে যে ভিডিও শেয়ার দিয়েছি, আমার কাছেও আছে, আপনি চেক করে নিতে পারেন, চাইলে আমি আপনাকে পাঠাবো। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ছাত্র দলের কয়েকজন সিনিয়র নেতৃত্ব তারা কিন্তু মানে ওই ক্লাসটা থামাতে চেষ্টা করছে। এর মাঝখানে ছাত্র দলের যারা আছে তারা কিন্তু পিছনের দিকে চলে যাচ্ছে, ছাত্র দলের যারা সিনিয়র তারাও চলে যাচ্ছে। এখন এই যে চলে যাচ্ছে, শিবির দেখবেন যে হঠাৎ করে তাদের পিছনে ধাওয়া দিল এবং এক ধরনের অতর্কিত হামলা করলো। তারপরে কিন্তু সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এটা চট্টগ্রামের ঘটনা। আর আজকে পাবনার ঈশ্বরদীতে যে ঘটনা আমরা দেখলাম, সেখানে কিন্তু ছাত্র দলকে দেখা যাচ্ছে না, কিন্তু আশপাশের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করছে শিবির। এমনকি বিএনপি নেতাদের যে আপনার ফেস্টুন, সেগুলো ভাঙচুর করছে। সবথেকে বড় যে জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে এই হামলা চালানো হচ্ছে। আমরা সেই
আওয়ামী ফেসিবাদী জামানায় দেখেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আমাদের উপর হামলা করা হয়েছে এবং আক্রান্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা অসংখ্যবার হয়েছি। এবং দেখবেন যে শিক্ষার্থীদের উপরে বা বিভিন্ন জায়গায় ছাত্রলীগ জয় বাংলা বলে হামলা চালিয়েছে, আর এখন ছাত্র শিবির নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হামলা শুরু করেছে। এই ঘটনা ঈশ্বরদীতে ঘটেছে, পাবনার ঈশ্বরদী। এবং দেখেন সেখানে শুধুমাত্র এমন না যে লাঠিসুটা বাঁশ, হাতে কিন্তু রামদা ছাত্র শিবিরের হাতে। তো আপনি গত পরশুদিন আপনি আইজিপির কাছে এবং সম্ভবত ডিএমপি কমিশনার তাদের কাছে দেখলাম যে স্মারকলিপি দিল ডাকসুর ভিপি, যদিও এখন ডাকসুকে আপনার ছাত্র শিবিরের কার্যালয় বানিয়ে ফেলেছে তারা। মানে এইটা যে আসলে একটা মানে ছাত্র সংসদ, এটা আমার কাছে এখন মনে হয় না। এখন মনে হয় যে এইটাই মূলত আপনার ডাকসু হয়েছে এখন শিবিরের প্রধানতম অফিস। মানে ডাকসুর নেতাদের তো কিছুটা হলেও সক্রিয় থাকে, কিন্তু ছাত্র শিবিরে যারা ডাকসুর নেতা হয়েছে তাদের মধ্যে আমরা কোনো সক্রিয়তা লক্ষ্য করছি না। তারা এই প্রতিষ্ঠানটিকে কলঙ্কিত করছে ছাত্র শিবিরের কার্যালয় হিসেবে ব্যবহার করে। দেখেন, আর গুপ্ত রাজনীতি নিয়ে যে প্রবলেম, যেটা বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, কেউ যদি রাজনীতি করতে চায় প্রবলেম তো নাই। ৭১-এর যে বিতর্কিত ভূমিকা, সেই ভূমিকাকে যদি আপনি আপনার অবস্থান ক্লিয়ার করেন ভালো হয়, তো না করলেও তো আপনি রাজনীতি করার সুযোগটা পাচ্ছেন। কিন্তু প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা হলো যে আপনি যখন প্রথমত আপনি সাধারণ বেশে আপনি অন্যদের রাজনীতি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। এর আগে নিশ্চয়ই খেয়াল করবেন যে জাতীয় নির্বাচনের আগে ওই সময় ছাত্রদল হল কমিটি দিয়েছিল। সেই হল কমিটি দেওয়ার পরে সাধারণ শিক্ষার্থীর বেশে কিভাবে ছাত্র শিবির এক ধরনের তাণ্ডব চালালো, এমনকি এটার প্রভাব কিন্তু আমরা দেখেছি ডাকসু নির্বাচনে। মূলত সাধারণ শিক্ষার্থীরা এটা নিয়ে কোনো প্রতিবাদ করে নাই। ওই যে শিবিরের মধ্যে যারা আছে গুপ্ত হিসেবে সাধারণ শিক্ষার্থী হিসেবে থাকে, তারা কিন্তু একটা প্রতিক্রিয়া দেখিয়েছিল, যার ফলাফল আমরা কিন্তু ডাকসু নির্বাচনে আমরা দেখেছি একটা নেতিবাচক ফলাফল। এই একটা ঘটনা। আর দ্বিতীয়ত যে বিষয়গুলো আমরা লক্ষ্য করি যে ছাত্র শিবির করে, আবার বিভিন্ন নামে বেনামে ছাত্র সংগঠন বা বিভিন্ন আপনার প্রেশার গ্রুপ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা খুলে রেখেছে। এরা আবার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে নানান ধরনের কটূক্তি, গালিগালাজ করা, উল্টা পাল্টা কথা বলা, এই কাজগুলো করছে। এরা কিন্তু মূলত কোনো প্রেশার গ্রুপ না, এরা ছাত্র শিবিরের তৈরি একটা গ্রুপ। এরপর আর একটা প্রবলেম কি জানেন? যে ক্ষমতাসীনদের মধ্যে মিশে যাওয়া। আমরা দেখেছি যে সাদিক কায়েম থেকে শুরু করে ফরাদ, তারা কিন্তু ছাত্রলীগের মিছিল মিটিংয়ে, এমনকি ফরাদের তো ছাত্রলীগে পদও ছিল, সেটি তো গণমাধ্যমে এসেছে। তো ওই সময় তো শিবির ক্ষমতাসীনদের মধ্যে মিশে গিয়েছিল, ছাত্রলীগ পরিচয়ে তারা রাজনীতি করেছে। মানে তারা শিবির করে কিন্তু নিজেদেরকে ছাত্রলীগের মধ্যে আপনার গুপ্ত রাখা। এখন প্রবলেমটা হচ্ছে যে তাদের যেহেতু পলিসি যে ক্ষমতাসীনদের মধ্যে ঢুকে চাকরি বাকরিতে সুবিধা নেওয়া বা আপনার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা, তো এইটার আসলে নেতিবাচক প্রভাব তো আসলে অন্য ছাত্র সংগঠনের উপরে পড়বে, কারণ এটা আসলে শিবিরের রাজনীতি। দেখেন, শিবির মনে করে যে আমরা যদি সবাইকে প্রকাশ্যে আনি, তাহলে যেটি হবে যে দল ক্ষমতায় রয়েছে হয়তো চাকরি বাকরিতে বিশেষ করে ভেরিফিকেশনের সময় আমাদের প্রবলেম হতে পারে। এই জন্য তারা একটা অংশকে সবসময় তারা কিন্তু গুপ্তভাবে রেখে দেয়। আমি একটু শেষ করে দিই। আর কি সেই গুপ্ত কি ছাত্র দলের সঙ্গে বা ক্ষমতাসীনদের সঙ্গে এটা সবসময় তারা এই প্র্যাকটিসটা আসলে করে থাকে। এখন কি আছে সেটি? এটা তো তারা কন্টিনিউ করতেছে। আমি আমার বিশ্লেষণটা শেষ করি। দেখেন, তো এই যে একটা প্রবলেম যে আসলে তারা সাধারণ হিসেবে থেকে যায় যাতে করে চাকরির ভেরিফিকেশনের প্রবলেমটা না হয়। তো এটা একটা প্রবলেম যে আপনি সাধারণ বেশে থেকে আপনি মূলত ছাত্র শিবিরের নেতা, আপনি এইভাবে মানে চাকরি বাকরিতে প্রবলেম যাতে না হয় এই জন্য আপনি একটা বেশ ধারণ করলেন। দ্বিতীয়ত, ক্ষমতাসীনদের সাথে মিশে গেলে সুবিধা হয় যে আপনি সহজে আসলে আপনি চাকরিটা পাবেন, মানে ভেরিফিকেশনের সমস্যা হবে না। এই জন্য অনেক সময় আপনি ক্ষমতাসীনদের মধ্যে আপনি মিশে যান, যেটা আমরা দেখেছি, তো এটার তো প্রমাণও রয়েছে। তো এই প্রবলেমগুলো তো বিএনপিকে ফেস করতে হবে। ভবিষ্যতে যদি আপনার অন্য কোনো দল ক্ষমতায় আসে তাদেরকেও ফেস করতে হবে। এখন যেহেতু জামাত ইসলাম দেখছে যে তারা আসলে ক্ষমতায় আসতে পারে নাই, সুতরাং এই গুপ্ত রাজনীতি তাদেরকে আসলে জিইয়ে রাখতে হবে। কিন্তু এর প্রবলেমটা তো আসলে সাধারণ শিক্ষার্থীদের ভোগ করতে হচ্ছে। দেখেন, আমরা দেখেছি যে ওই সময় সব থেকে বেশি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ভুক্তভোগী হয়েছে যে ও কি আসলে সাধারণ শিক্ষার্থী নাকি শিবির। সুতরাং সাধারণ শিক্ষার্থীকে শিবির তকমা দিয়ে নির্যাতন করা হয়েছে, এটা কিন্তু সত্য। এখন যে প্রবলেমটা হতে পারে সেটি হলো যে যেহেতু শিবির এই ধরনের পলিসি অ্যাপ্লাই করে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য, এখন তো মানুষের মনের মধ্যে এক ধরনের সন্দেহ সংশয় সৃষ্টি হয় যে আসলে কি ও সাধারণ শিক্ষার্থী নাকি শিবির। সুতরাং যেহেতু
রাজনীতি করে সে শিবির। সুতরাং একজন সাধারণ শিক্ষার্থীও কিন্তু এই অ্যাভারেজ যে এক ধরনের বলা যায় পলিটিক্যাল যে আপনার তকমা, এই সমস্যা বা সংকট এটার মধ্যে কিন্তু সে ভুক্তভোগী হতে পারে। অর্থাৎ এই যে শিবিরের গুপ্ত রাজনীতি, এর জন্য কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। তো আমি এই জন্য যে অনুরোধ জামাতের প্রতি, শিবিরের প্রতি রাখতে চাই, আপনারা বাংলাদেশে রাজনীতি করেন, কিন্তু প্রকাশ্যে রাজনীতি করেন। যারা শিবিরের মধ্যে আছে, শিবির করে, তারা প্রকাশ্যে সবাই আসুক। আপনি দেখবেন, এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির কিন্তু বড় বড় মিছিল করছে না। কারণ কারা শিবির করে? যদি শিবির তার সব মানুষকে একটা জায়গায় জড়ো করে, সবাই তো প্রকাশ্যে চলে আসলো, তাই না? তখন তো আসলে ওই ফাইটটা বা মোকাবেলা করতে কিন্তু ছাত্র দলের জন্য বা অন্যদের জন্য সেটা সহজ হয়। তারা ওই যে চাকরি বাকরির ওই চিন্তার জায়গা তাদের মধ্যে রয়েছে, যে কারণে তারা সবাইকে প্রকাশ্যে আনতেছে না। তো এই প্রবলেমটা তো আসলে ভোগ করা লাগবে। সুতরাং আমি মনে করি যে যেহেতু আপনি রাজনীতি করতে চান, আপনি ভবিষ্যতে ক্ষমতায় যেতে চান, সুতরাং এখন যদি আপনার প্রবলেম হয়ও চাকরি বাকরিতে বা বিভিন্ন জায়গায়, যেটা আপনি মনে করছেন, যদিও প্রবলেম হওয়ার কথা না, সুতরাং আমি মনে করি আপনাদের সবার আসলে প্রকাশ্যে এসে রাজনীতি করা উচিত। জামাত ইসলাম থেকে শুরু করে, আপনার জামাত ইসলাম অবশ্যই এইটা আপনার খুব বেশি করে না, শিবির এই জিনিসটা করে। আমার মনে হয় যে এই প্রকাশ্যে রাজনীতি করাটাই তাদের জন্য বেটার। জি, আমি আপনার কাছে আসবো রাশেদ খান। আপনি যখন কথা বলছিলেন তখন আতিক ভাই একটু হাসছিলেন মুচকি মুচকি, আমি সেটা খেয়াল করছিলাম। আপনারা দুজনেই ছাত্র রাজনীতির সঙ্গে একসময় খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আতিকুর রহমান, তিনি ইসলামী ছাত্র শিবিরের একসময় সভাপতির দায়িত্ব পালন করেছেন। আসলে আপনারাই খুব ভালো বলতে পারবেন যে এই কেন এই মুখোমুখি পাল্টাপাল্টি অবস্থান, গুপ্ত সুপ্ত, এই বিষয়গুলো কেন, আতিক ভাইয়ের কাছে জানতে চাই আসলে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক এবং যারা শুনছেন সবাইকে আমরা শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আমার তো মনে হচ্ছে আজকে বিএনপি নেতারাই রাশেদ ভাইকে সন্দেহ করবেন যে রাশেদ ভাই বিএনপির ভিতরে গুপ্ত শিবির কিনা। কারণ কি? উনি যে কথাগুলো বলেছেন, একটা সংগঠনের কৌশলটা কি, এটা তো সেই সংগঠন করা ছাড়া কেউ বলতে পারবে না। ছাত্র শিবির কীভাবে চলে, তার কর্মনীতি কীভাবে হবে, কর্মকৌশল কীভাবে হয়, কোথা কীভাবে কমিটি করি, এটা শিবির ছাড়া কেউ বলতে পারার কথা না। কিন্তু ওনার কথা আমি সঠিক ধরিনি পুরোটাও, তার বুঝতে হবে উনি কোনো এক সময় শিবির করেছেন, এখন শিবির থেকে গিয়ে গণ অধিকারে গিয়েছেন, সেখানে ভালো করতে না পারে এখন বিএনপিতে গিয়েছেন। আমার কাছে মনে হয় উনি কোনো এক সময় বিএনপি বুঝবে যে আমাদের রাশেদ ভাই কিন্তু বিএনপিতে গুপ্ত শিবির। এত কিছু যদি কেউ জেনে থাকেন কোনো সংগঠনের সম্বন্ধে, অ্যাজামশন করে কথা বলা যায়, কিন্তু এত দায়িত্ব নিয়ে কথা বলা যায় না। নিঃসন্দেহে কোনো না কোনোভাবে ইনভলভ ছিলেন শিবিরের সাথে, যার জন্য শিবির কোথায় কি করে না করে আমাদের সে বেশি জানেন। নিঃসন্দেহে বিএনপি দল মূল্যায়ন করবে রাশেদ ভাইকে আগামী দিনে, এটা আমার মূল্যায়ন করার দরকার নেই। এত সুন্দর স্টাডি জিনিস ছাত্র শিবির সম্বন্ধে করতে, আমি শিবিরের সভাপতি ছিলাম, এটা আমিও পারবো না যেভাবে উনি বলেছেন। দেখুন, ছাত্র শিবিরের কাজটা করার দরকারটা কি? বাংলাদেশে আমরা এত জুলুমের পরও যখন আমরা একটু স্বাভাবিক কাজ করার সুযোগ পেলাম, যে দেশে ছাত্র সমাজ ছাত্র শিবিরকে সাদরে গ্রহণ করে নিয়েছে, দেশের বড় 5টি বিশ্ববিদ্যালয় যেখানে বিপুল সংখ্যক স্টুডেন্টদের ভোট হয়ে আমরা নির্বাচিত হলাম, তো সেই সংগঠনের দরকারটা কি আমাদের গুপ্ত হওয়ার? আমাদের কাছে মনে হচ্ছে এখন অন্য সংগঠন কমিটি করার লোক পাচ্ছে না, তারা খুব সন্দেহে আছে, না জানি ভিতরে কেউ ঢুকে যায় কিনা। তার মানে বাংলাদেশের ছাত্র রাজনীতির শিবির এত পরিমাণ তার অবস্থান বলয় তৈরি করেছে, এখন শিবিরের বাহিরে কাউকে চিন্তা করতে পারে না। এটা আমাদের জন্য ভালো দিক, কারণ আমরা এর প্রমাণও পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী 3টা বিশ্ববিদ্যালয়ের শিবিরের বিপুল ভোটে সাধারণ শিক্ষার্থীদের ভোটে বিজয়ী করা প্রমাণ করে এদেশের ছাত্র সমাজের কাছে ছাত্র শিবিরের গ্রহণযোগ্যতা আকাশচুম্বী। তো সেই জায়গায় এসে আমাদেরকে একটা ন্যারেটিভ দাঁড় করানো। দেখুন, আমরা তো বলি যে ছাত্র শিবিরে আমাদের যে অবস্থান এখন, আমরা তো খুব কঠিন সময় শিবিরের দায়িত্ব পালন করে গিয়েছি, সে 14, 15, 16 সালে। তখনও কিন্তু আমাদের স্টুডেন্ট আমাদের সাথে আসতো, কথা বলতো, যোগাযোগ। এখন তো ভালো পরিবেশ তৈরি হয়েছে এবং আমাদের কোথাও কমিটি করতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা দেখলাম যে এই যে 1-1.5 বছর হয়ে গেল, এত ভালো পরিবেশ পাওয়ার পরেও কিন্তু শিবিরের যে মূল প্রয়োজনীয় ছাত্র সংগঠন তারা কিন্তু কমিটি করছে না, এবং যেখানেই কমিটি করছে সেখানে ভয়াবহ চিত্র। পাবনা মেডিকেল কলেজে 22 জনের কমিটিতে 11 জন ছাত্রলীগ,
পরিচিত ব্যক্তি কিন্তু পত্রিকায় রিপোর্ট এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের 70 জনের কমিটি থাকা করেছেন 70 জন ছাত্রলীগের পদাধিকারী ছিলেন। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কমিটিতে 13 ছাত্রলীগ কর্মী ছিলেন। মানে যেখানে কমিটি ওনারা করেন পরের দিন পত্রিকা আসে কি এর বড় অংশই তারা একসময় ছাত্রলীগ করেছেন। তা আপনি তাহলে কমিটি গঠন কেন করছেন না? মানে কমিটি গঠন করতেই গেলেই মনে হয় কি যে যিনি এখন ছাত্রদলের কমিটিতে আসছেন তিনি কি একসময় ছাত্রলীগ করতেন। এই যে একটা ভয়, আমরা দেখতাম যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোকেরা জামাত শিবির আতঙ্কে ভুগত, এত আতঙ্ক, এবং আন্দোলনে যখন শেষ মুহূর্তে তখন আতঙ্কে ভুগছিল যে এই আন্দোলন জামাত শিবির করছে। তো সেটা তো আওয়ামী লীগ একটা পর্যায়ে এসে ভয়টা পাওয়া শুরু করেছে আমাদেরকে। এখন দেখলাম যে এই গভর্নমেন্ট আসার পরেই ওনারা জামাত শিবির এত ভয় পাওয়া তো ভালো দিক না। অপোজিশনকে তো এত ভয় পাবেন কেন? তাতে তো আপনি হাতের মুঠো রাখবেন। আপনি এখানে এত ভয় যদি অপোজিশন নিয়ে থাকে তাহলে সরকারি দল কিন্তু স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে তারা একসময় আতঙ্ক কখন নাকি শিবির চলে আসলো। দেখুন অনেকগুলো কথা এখানে এসেছে। আচ্ছা, আমাদের শিবিরের কি প্রয়োজন পড়লো? এখন আমরা বিরোধী দলে আছি, আমরা ক্যাম্পাসে পরিস্থিতি উত্তপ্ত করবো? বলেন কি সমস্যা? বলেন এটা তো তারাই করেন যারা ক্যাম্পাসে অবস্থান। সেটাই আমি জানতে চাচ্ছিলাম, আমি আসছি ক্ষমতাসীনদের সঙ্গে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে যারা বিরোধী দল অবস্থা আমাদের কি সমস্যা? আমরা কেন করবো? আমরা কি চাইবো যে রাষ্ট্রযন্ত্র একটা দলের হাতে আছে আর আমরা সেখানে মারামারিকে ভালো করা যাবে? আমরা খেয়াল করলাম বিগত কয়দিন যাবতেই ঠিক ক্যাম্পাসগুলোতে পুরনো ধারার যেটা 91 থেকে 96-এ হয়েছিল সেই ধারার রাজনীতি আবার অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করা হচ্ছে। যে দেশে এখন জেনজিরা সরব আছে, যে দেশের ছাত্রদের বলা যায় ভূমিকার কারণে বিপ্লব হয়েছে, সেটা যদি আপনি আবার এসে আপনার যদি রাজনীতির অবস্থান পরিবর্তন করতে না পারেন, যদি আপনি রাজনীতির কৌশল পরিবর্তন করতে না পারেন, নতুনত্ব আনতে না পারেন, আগের মতো যে ক্ষমতা আমি আছি, রাষ্ট্র আমার নিয়ন্ত্রণে, সুতরাং আমি আমার মতো করে আগের মতো করব, এই রাজনীতি কারোর জন্য ভালো হয় না। শিবিরটা করার প্রশ্নই আসে না। শিবির কেন মারামারি করতে চাই বলুন তো? যেখানে আমাদের ছাত্র সংখ্যক ব্যাপক আমাদের মাঝে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, যেখানে দল স্টুডেন্ট না পেয়ে যাচ্ছি, সেখানে মারামারি করে একটা সুন্দর পরিবেশকে আমরা অসুন্দর করব, এটা ছাত্র শিবিরের মধ্যে একটা বুদ্ধিবৃত্তিক ছাত্র সংগঠন, এটা আমার চিন্তা আসতে পারে। আমরা দেখলাম কিন্তু মারামারিটা লাগছে কেন? ওই যে বললাম সুযোগ খুঁজতেছে আবার ক্যাম্পাসে আগের মতো অবস্থান তৈরি করে ফেলার জন্য। যেহেতু সাধারণ শিক্ষার্থীরা আসতেছেন তাদের কাছে একটু পরিস্থিতি তৈরি করে যদি শিবিরকে ছাপাই ফেলা যায়। চট্টগ্রামে আপনি দেখেছেন ঘটনাতে প্রত্যেক মানে এসেছে, মানে আমাদের অনলাইনে আমি দেখেছিলাম যে সব রামদাহাত এক একজনের বয়স কত বলুন তো? দেখলাম যে এক কলেজের নেতা দিচ্ছেন বয়স কমবে কোনো 40 ইয়ার্স হবে। আমি বলছি যেই ছাত্র সংগঠনের কলেজ সেক্রেটারি বয়স 40 বছর হয়, আবার তারা বলবে আমার ছাত্র রাজনীতি করি, এটা আসলে লজ্জাকর ব্যাপার। আর শিবির কোথায় রামদা নিয়েছে? যে অভিযোগ উনি করেছেন এটা একদম আমি যেটা বলছি যোগ করি, আতিক ভাই একটু যোগ করি। আজকে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম উনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আজকে, সেখানে তিনি লিখেছেন, আজ পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সম্মুখে ছাত্রদলের উপর অতর্কিত হামলায় শিবিরের একজন সাথীর হাতে রামদা সহ অন্যান্য শিবির সন্ত্রাসীদের হাতে ছুরি, হকিস্টিক সহ অন্যান্য দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। এটি তিনি আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এই জাতীয় অভিযোগ শিবিরের ব্যাপারে কখনো কেউ প্রমাণ করতে পারে নাই। এটা হতে পারে যেহেতু চট্টগ্রামে ঘটনা একচেটিয়া ওনারা মানে ফেসে গেছেন, কোনো অভিযোগ নাই, এটা এমন হতে পারে শিবির ওখানে উপজেলা মিছিল করতে ঢুকে গেছেন ওখানে। কারণ ছাত্র শিবির কোনো অবস্থাতে কোনো মিছিলে এই জাতীয় কোনো আর্মস নিয়ে নামার কোনো সুযোগ না। যদি নেমে থাকে সাপোর্টাস করেছে এবং ওই চট্টগ্রামের ঘটনাকে ভিন্ন দিকে প্রভাবিত করার জন্য যে এই কাজ শিবিরও করে। আমরা যখন বললাম যে এখন নতুন ভার্সন আসছেগুলো ওই যে রামদা দিয়ে নামেন, যখন ব্যাপকভাবে মানে সোশ্যাল মিডিয়াতে নিয়ে চলছে, এটাকে একটু ভিন্ন দিকে ঘোরানোর জন্য যে এখন শিবির করছে। শিবির কাজ কেন করবে? শিবিরের যে ছাত্র রাজনীতি এর ভিতরে এগুলো করা কোনো সুযোগ, আমি তো শিবিরের সব আমি জানি এটি কেন করবো সেখানে আমরা এই জাতীয় কাজ করে আমাদের অর্জনটা কী হবে? দরকার নেই অর্জন আমাদের, বরং যারাই বুদ্ধিতে পারে না, যুক্তিতে পারে না, আদর্শে পারে না, কথায় পারে না, কর্মসূচি, তারাই মূলত কী করে একটু শক্তি আমার হাতে এই জিনিসগুলো আস আর্মস কিংবা এগুলো নিয়ে ছাত্র শিবির রাজনীতি কোনো পার্টও না, এটি আমরা কখনো করার প্রশ্নই আসে। আর একটা মিছিল আমরা করতে যাব, সেখানে সেই মিছিলে ছাত্র শিবির রামদা হাতে নিয়ে যাবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আর যখনই দেখবেন যে ওই রাকিব সাহেব, তার মানে উনি আগে জানতেন যে আজকের পাবনা একটা মিছিল হবে,
ওখানে আমার কিছু লোক ঢুকবে এবং আমি এটাকে কাউন্টার দেবো। তো রাকিব সাহেব বহুত ফেসবুকে পোস্ট দেন, দেখি এটা আমরা হাসি মাঝে মধ্যে। একটা ছাত্র সংগঠনের সভাপতিত্বটা বয়স থাকা লাগে আসলে, তা তো নাই। উনি আসেন হলো দৌড়াদৌড়ির উপরে আসেন, এখানে পোস্ট দেন। এগুলো কেন করেন? এটি ছাত্র শিবিরকে আদর্শিক মোকাবেলা করেন, আসেন না পাল্টা। আপনি কেন করছেন? শাহজালালে যখন আমরা ইলেকশন করে বিজয়ী হব, ঠিকই কি কৌশলী ইলেকশনে বন্ধ করে দিলেন? আমাদের সাথে ক্যাম্পাসে আসেন, ওপেন ইলেকশনে আসেন, ইলেকশন করুন, আমরা দেখুন ছাত্ররা কাকে পছন্দ করে। এই ন্যারেটিভ দাঁড় করে তো কোনো লাভ নাই। শুনে এগুলো আওয়ামী লীগ বহু করেছে, বহু জঙ্গি, আমরা খারাপ, এই সেই কত কিছু বলেছে না। চিটাগাঙ্গে সেদিন শিবির ওয়ার্ড সভাপতি পা কাটছে কারা? দিবালকের মতো স্পষ্ট প্রমাণ কি আপনি মুছে ফেলতে পারবেন? সো আমরা যেটা বলি বলুক, শুনে আমরা যেটা মাঝে মাঝে আমাদের ভালোও লাগে, আরও বিরোধিতা করুন। এই বিরোধিতা আজকে আমাদের এই পর্যায়ে নিয়ে আসছে। জামাতের সমর্থনে জামাত শেষ, সেই জামাত এখন দানের শীষ এবং দাঁড়িয়ে ফেলা ইলেকশন হলে যেখানে 42% ভোট পাচ্ছে, আরও মানুষ তো মূল্যায়ন করবে। যত নেতিবাচক আলোচনা হবে, গুপ্ত বলেন সুপ্ত বলেন, আরও যা বলার সব নতুন করে নিয়ে আসেন। যত শব্দ ভাণ্ডার দিয়ে জামাসে মোকাবেলা করুন। আমরা মনে করি এই ন্যারেটিভ শব্দ ভাণ্ডারের বিপরীতে আমাদের আদর্শ, আমাদের কর্মপন্থাই এদেশের মানুষের মন জয় করেছি, আরও জয় করব। নেগেটিভ যত হবে, কারণ শেখ হাসিনা যা করেছে 15 বছরে, বহুত করেছে, কোনো কিছু বাদ রাখে নাই। যদি সেখান থেকে এসে জামা শিবির ঘুরে দাঁড়াতে পারে, তার নতুন যারা খেলোয়াড় মাঠে নামছেন, হয়তো আপনারা খেলুন, আমরা এনজয় করে দেখবো। আমরা আমাদের বুদ্ধি, আমরা আমাদের মেধা এবং ধৈর্য দিয়ে মোকাবেলা করে আমরা ইনশাল্লাহ মানুষের মন, তা আমরা বিচলিত নই, যা বলা বলতে থাকুন। আর যেই একসময় বহু নেগেটিভ বিভিন্ন শব্দ দান করানো হয়েছিল, ছাত্ররা ওই নেগেটিভ তারা ওই ন্যারেটিভ তারা ভেঙে দিয়েছে। একসময় গুপ্ত সুপ্ত এমন একটা শক্তি তৈরি হবে, এই শক্তিও কিন্তু তাদেরই মূলত অবস্থা পরিণতি খারাপ হবে। আমাদের কোনো অসুবিধা সেখানে নাই। জি, আমি আপনার কাছে আসবো। আমি এই পর্যায়ে আবার রাশিদ খানের কাছে আসছে। আপনারা যখন দুজনেই কথা বলছেন, দুজনেই কথা শুনে দুজনেই বেশ হাসছিলেন, একটি ভালো লক্ষণ। বাইরে উত্তেজনা থাকলেও আপনাদের দুজনের মধ্যে একটি সৌহার্দ্য সম্পর্ক থাকুক, সেটি আমরা চাই। অনেক কথাই তিনি বলছিলেন। প্রথমে আপনাকে অভিযোগ করা হয়েছিল যে আপনি গুপ্ত কিনা, সেই প্রশ্নটি তিনি রেখেছেন। আরেকটি বলছিলেন যে যতই নেতিবাচক প্রচারণা চালানো হোক না কেন, ততই তাদের আসলে এটিতে বাড়বে, এবং যে অভিযোগগুলো করা হয়েছিল সেই অভিযোগ তিনি মানতে চান না। আচ্ছা দেখেন, আপনাকে ছবিটা দেখাই, বাংলা বুলেটিন। তিনি বলছেন যে গুপ্ত কিনা, আপনাকেও দেখাই বাংলা বুলেটিন, এবং এই ভিডিও আপনার ওই শিবির তার প্রমাণ কি ব্যাকসাইড দেখা বাংলা যাচ্ছে। বুলেটিনে যারা বাংলা বুলেটিন ব্যাকসাইড দেখা আমি যাচ্ছে। একটু শেষ করি। এটা হচ্ছে একটা স্ক্রিনশট, তাদের ভিডিও সেখানে এটা আছে, আপনি দেখে নিতে পারেন, তাদের পেজে আছে, আমি নিজেও শেয়ার দিয়েছি, এবং এই ছবিটা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। এখন এই যে আপনি শিবিরে বুঝবেন কিভাবে আপনি? আচ্ছা, সেখানে স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এবং শিবির একসাথে রয়েছে না। এইটা যদি আপনি বলেন কি দায়িত্বে, মানে একটু আগেই তো সেখানে সংঘর্ষের ঘটনা, মারামারি যখন লাগে তখন তো উভয় মিশে জানাতে হবে সেখানে। আচ্ছা, তো আমি সেটাই বলি। দেখেন, আমি কিন্তু আমার বক্তব্যের মধ্যে বলেছিলাম যে এই যে শিবির যে গুপ্ত রাজনীতি করছে, এটা তো একটা অ্যানালাইসিস আছে, তাই না? বিএনপি যেহেতু গভর্নমেন্টে রয়েছে, বা আপনার আরও অনেক এজেন্সি আছে, তারাও তো এটা অ্যানালাইসিস করে। এবং আমি যে কথাগুলো বলেছি, এই কথাগুলো তো শুধু আমি বলছি না, আপনার এই টকশোতে অসংখ্য বিশ্লেষক এসে এই কথাগুলো বলছে, এবং অনেক রাজনৈতিক নেতৃত্ব এসে বলছে। ঠিক একই কথা আমিও বললাম, তাই না? একই কথা, এমন না যে আমি নতুন কোনো তথ্য দিয়েছি। কিন্তু ওই যে আমি বললাম যে ছাত্র শিবিরের এই গুপ্ত রাজনীতির কারণে সবথেকে বেশি ভুক্তভোগী হয় সাধারণ শিক্ষার্থীরা। দেখেন, উনি কিন্তু এটা প্রমাণ এখানে করলো, আমাকে একটা ব্লেম দিয়ে দিল। তো আমি যদি আপনার রাজনীতি করতাম, তাহলে তো আপনার সাথে থাকতাম, তাই না? তাহলে আপনার সাথে আমি নাই, এটা আমার বড় অপরাধ। এই জন্য আপনি আমাকে ব্লেম দিচ্ছেন। একটু শেষ করি। ব্লেমের রাজনীতি বলছেন যে বিএনপি করছে, ব্লেম তো আপনি শুরু করলেন এখানে। মানে আপনি একটা জিনিস করবেন, সেটা খুব ভালো, আর অন্যকে আপনাকে যখন মানে এটার প্রতিক্রিয়া দেখাবে, সেটা আপনার কাছে খুব খারাপ হয়ে যায়। দেখেন, উনি একটা শব্দ উচ্চারণ করলো যে দরদরি করে বেড়াচ্ছে। কোথায়? রাকিব ভাই, ওই যে আমাদের মাননীয় পিএম যখন যাচ্ছিল, তো পিএমকে স্যালুট দেওয়ার জন্য ওনার গাড়ির সামনে এসেছিল। তো স্বাভাবিকভাবে পিএমের গাড়ি যাচ্ছে, একটু তো মানে তাকে একটু দ্রুত আসতে হয়েছে। তো মনে করেন যে পিএম, তার পিছনে দরাদরি করছে ছাত্র দলের সভাপতি। কিন্তু আপনি দেখেন যে আপনার মাসুদ ভাই একসময় ছাত্র শিবিরের সভাপতি ছিল, তার পিছনে আবার জামাতের নেতারা দরাদরি করছে। এখন পিএমের পিছনে যদি ছাত্র দলের সভাপতি দৌড়ায়, সেটা বড় অপরাধ। কিন্তু একজন এমপি, তার পিছনে যখন জামাতের নেতারা দৌড়ায়, সেটা অপরাধ না। মানে আপনি যখন মানে অন্যকে ব্লেম দিবেন, তখন আপনার নিজেই তো ওই একই কাজ করছেন। তো যাই হোক, আমরা তো অবশ্যই রাজনীতির গুণগত পরিবর্তন চাই,
এই পরিবর্তনের জন্যই বলা হচ্ছে যে আপনারা প্রকাশ্যে রাজনীতি করেন। আপনারা তো অবশ্যই ছাত্র সংসদে আপনারা জিতেছেন, কিন্তু সেই জেতার পিছনে কতগুলো কৌশলও তো আছে। সেই কৌশলগুলো তো অন্য ছাত্র সংগঠনগুলো রপ্ত করা সম্ভবপর নয়। যেমন আপনি যখন হল কমিটি দেয়া হলো, আপনার কি হল কমিটি নাই? ছাত্র শিবিরের কি হল কমিটি নাই? সেই হল কমিটি আপনি কেন প্রকাশ করছেন না? আপনি প্রকাশ করছেন না এই কারণে ওই হল কমিটির যারা আছে, শিবিরের যারা আছে, তাদেরকে আপনি প্রেশার গ্রুপ হিসেবে সাধারণ শিক্ষার্থী বেশি রেখেছেন। যে সময় ছাত্র দল বা ছাত্র অধিকার পরিষদ বা অন্য কোনো ছাত্র সংগঠন হল কমিটি দিবে, আপনি তাদেরকে বুঝাবেন, সাধারণ শিক্ষার্থীদেরকে উত্তেজিত করবেন, দেখো তারা হলের মধ্যে রাজনীতি ঢোকাইতে চায়, আবার গণরুম গেস্ট রুম চালু করতে চায়। দেখেন এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে বিএনপি, ছাত্র দলের আধিপত্য বিস্তার আপনি দেখছেন। আমরা এক সময়কার রাজনীতি দেখেছি যে ওই সময় আপনার ছাত্রলীগ বা ছাত্রদল বা ছাত্র শিবির সেই সময়কার প্যাটার্ন ওইরকম ছিল, কিন্তু বিএনপির মধ্যে যে পরিবর্তনটা, বিএনপি ক্ষমতায় আসার পরেও মধুর ক্যান্টিনে প্রতিনিয়ত মিছিল করা, সেখানে বসা, সাধারণ শিক্ষার্থীদেরকে জোরপূর্বক মিছিলে আনা, এগুলো কি ছাত্রদল করছে? ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে আপনি অভিযোগ পাচ্ছেন। আপনি একজনের কথা বলেন, তার বয়স বেশি। আপনাদের অনেক সিনিয়র নেতা আমরা দেখেছি যে আরেকটি কথা তিনি বলছিলেন যে ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ যারা করতেন সেই কমিটিতে ছাত্রলীগের যারা আছে তারাও আছে। এইটি কি আসলে আমাদের সত্যি? কাছে তো প্রকাশ্য প্রমাণ রয়েছে, ডাকসুর বর্তমান ভিপি জিএস তারাই তো ছাত্রলীগ করত। এমনকি ডাকসুর যে জিএস তার তো পদই ছিল ছাত্রলীগে, এবং তাদের এটা তো পলিসি, মানে এটা তারা নিজেরাও জানে, এটা তো গবেষণায় উঠে এসেছে এবং প্রমাণিত রয়েছে। সাদিক কাইম এবং এই যে ফরাদ সাহেব, তাই না, প্রমাণিত রয়েছে যে ছাত্র শিবিরের একটা পলিসি, এই পলিসি হলো যে ক্ষমতাসীনদের মধ্যে ঢুকে পড়া। এখন এর জন্য কি আমার বিশাল পিএইচডি করা লাগবে? এটা তো প্রমাণ, এটা তো দেখা যাচ্ছে। এমন না যে এটা কেউ জানে না, এমন না যে আমি একমাত্র জানি, যে আমাকে ব্লেম দিতে হবে যে আপনি কিভাবে জানেন। আপনি একদিকে বলছেন যে আপনি এটা করেন না, আবার বলছেন যে আমরা যে এটা করি এটা আপনি কিভাবে জানেন। তো যাই হোক, আমি পজিটিভ কিছু কথা বলি। দেখেন, অবশ্যই এখন আমাদের পরিবর্তন দরকার। কালকে আমার ভালো লাগলো, আমি দেখলাম যে জামাতের আমির সাহেব, যিনি আমাদের অপোজিশন লিডার, তিনি খুব চমৎকার কথা বলেছেন। সেখানে তিনি বলছেন যে আমরা রংপুরের সেই ঝাঁঝালো ঝাল মুখের মধ্যে না রেখে আমরা বরং সাতক্ষীরার মধু আমাদের ঠোঁটে রাখি, মধুর কথা বলছে না? তো দেখেন, তিনি ভালো কথা বলেছে, মাঝে মধ্যে তিনি ভালো কথা বলেন, তো আমরা তো এটাই চাই। আপনি গণ অভ্যুত্থানের অপোজিশন, তাই না? আর বিএনপি গণ অভ্যুত্থানের সরকার। আমি বলছি না যে ভাইয়ের সাথে একটা টকশোতে আমার বিতর্ক হয়েছিল, সেখানে আমি বলছিলাম বারবার যে আপনি কিন্তু আসলে গণ অভ্যুত্থানের অপোজিশন। তার মানে শুধুমাত্র দেশ গঠনের জন্য বিএনপির একার দায়িত্ব না, এই দেশ গঠনের জন্য যারা অপোজিশনে আছে তাদেরকেও দায়িত্ব পালন করতে হবে। কিন্তু আপনি সব দায় শুধু বিএনপির উপর চাপিয়ে দেন, এইটা তো আসলে হয় না। দেখেন, যদি এই যে আমাদের জাতীয় সংসদে যেভাবে কথাবার্তা হচ্ছে, আমি এটাকে পজিটিভভাবে দেখি। এর বাইরে তারা যেভাবে আপনার বাইতুল মোকাররমের সামনে বা অন্য জায়গায় তারা যেভাবে গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, এমনকি তাদের একজন নেতা যিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন, গণ অভ্যুত্থান হওয়ার কারণে তিনি মুক্তি পেয়েছেন, তিনি ফাঁসির মঞ্চ থেকে এক প্রকার ফিরে এসে আবার তিনি এমপি হয়েছেন, আমাদের সেই আজহার ভাই, তিনি বললেন যে আমরা 16 বছর সংগ্রাম করে আওয়ামী লীগকে হটিয়েছি, বিএনপিকে হটাইতে আমাদের 16 দিনও সময় লাগবে না। আমার কাছে এখন সন্দেহ সংশয় লাগছে, তাহলে কি তারা আসলে বিএনপিকে হটানোর জন্য এই উত্তেজনা সৃষ্টি করছে? আপনি বলছেন যে আপনার ছাত্রদল এইগুলো পরিকল্পিতভাবে করছে, মূলত এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে এবং এই যে রাজনৈতিক ফাঁকফোকর নিয়ে আবার ক্যাম্পাসে ঢোকা। তো ক্যাম্পাসে ছাত্রদল রাজনীতি করবে না, কে রাজনীতি করবে? ক্যাম্পাসে আপনি সাধারণ শিক্ষার্থী বেশে আপনি ক্যাম্পাসটা দখল করে রেখেছেন। এই ক্যাম্পাসটা আপনি বলছেন যে আধিপত্যের রাজনীতির কথা, আজকে ছাত্র শিবির তো ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করছে, সাধারণ শিক্ষার্থী বেশে ছাত্রদলের কোনো রাজনৈতিক কার্যক্রম তারা করতে দিচ্ছে না, নানানভাবে শিক্ষার্থীদেরকে মানে উত্তেজিত করার চেষ্টা করছে, এই যে পিঞ্চিং রাজনীতি। এবং আপনি কয়েকটা ছাত্র সংগঠনের নামে প্রেশার গ্রুপ আপনি খুলে রেখেছেন, যাদের দিয়ে আপনি প্রতিনিয়ত প্রোগ্রাম করাচ্ছেন, প্রতিনিয়ত, এবং এইগুলো তো আপনার পত্রিকা মিডিয়াতেও এসেছে, আপনি নিজেও জানেন। তো আমি বলছি এই ধরনের রাজনীতিকে না বলেন। আপনিও রাজনীতি করেন, বিএনপি যেভাবে রাজনীতি করছে, আপনার যেভাবে অতীতে আওয়ামী লীগও করেছে, ঠিক আপনিও প্রকাশ্যে রাজনীতি করেন, কিন্তু আপনি প্রকাশ্য রাজনীতি আপনি করতে চাচ্ছেন না কেন? যাতে করে অন্য কেউ রাজনীতি না করতে পারে, এইটাই কারণ একমাত্র। আমি একটু শেষ করি। দেখেন, আমি চাই যে অবশ্যই বর্তমানে যে সংকটটা, জামাত ইসলাম যেহেতু ফেসবুকে সরকার গঠন করেছিল, ক্ষমতায় তো যেতে পারে নাই, একটা বেদনা তাদের মধ্যে আছে, এটা আমরা বুঝি। কিন্তু
এই বেদনা আপনি কত সময় আসলে এইভাবে প্রকাশ্যে দেখাবেন যে আমি ক্ষমতায় যেতে পারি নাই বলে তোমাকে আমি 16 দিনও ক্ষমতায় থাকতে দিব না, এটা আসলে শেখ হাসিনার বক্তব্য। শেখ হাসিনা কিন্তু ওই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং বিএনপি সরকারকে বলেছিল যে আমরা একদিনও বিএনপি সরকারকে শান্তিতে থাকতে দিব না। আজকে জামাত ইসলাম বলছে আমরা 16 দিনও বিএনপি সরকারকে শান্তিতে থাকতে দিব না। ওই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললো না যে আমরা এখন বর্তমানে দেখছি যে ফেসিবাদের ভূত আমাদের অপোজিশন তাদের ঘাড়ের উপর চেপে বসেছে। তো আমার তো তাই মনে হচ্ছে এখন যতই আপনি এই যে ক্ষমতায় যেতে পারেননি, এই বেদনায় আপনি এইভাবে আপনি মাঠে উত্তেজনা সৃষ্টি করবেন, আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তত বাড়বে। এই যে আজকে আপনার পরশুদিন আপনার চট্টগ্রামে এই ধরনের সংঘর্ষ বা এই ধরনের ঘটনা ঘটলো, আজকে ঈশ্বরদীতে, এরপরে মনে করেন ঢাকায়, এইভাবে সারা বাংলাদেশে যখন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে, এর মধ্যে যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের লোকজন ঢুকে পড়বে না তার নিশ্চয়তা কি? এবং এইভাবে কিন্তু আস্তে আস্তে যখন আমাদের সরকারে যারা রয়েছে এবং অপোজিশনে যারা রয়েছে এদের ভিতরে এই ধরনের মানে এক ধরনের পরিস্থিতি দেশের সাধারণ মানুষ দেখবে, তখন বলবে যারা আওয়ামী লীগ তো ভালো ছিল, আওয়ামী লীগ ফিরে আসতে সমস্যা কি? তো এইভাবে কিন্তু আওয়ামী লীগের প্রতি এক ধরনের মানুষের সফটনেস তৈরি হবে, যার জন্য দায়ী থাকবে কিন্তু জামাত ইসলাম। কারণ বিএনপি দেখেন তারা কিন্তু আপনার জামাত ইসলামকে নিয়ে খুব বেশি কথা বলছে না, শুরুটা কিন্তু জামাত করছে, প্রত্যেকটা জায়গায় শুরুটা জামাত করছে। ওই যে গণঅভ্যুত্থানের পরে জামাতের আমির বলেছিল নব্য ফেসিবাদ চাঁদাবাজ সংস্কার বিরোধী, আপনি ওই সময় যে কথাগুলো বললেন এখনো বলেই যাচ্ছেন। তো বিএনপি কে এটার প্রতিক্রিয়া দেখাবে না? বিএনপি কি এতই সুশীল হয়ে যাবে? আর সুশীলগিরি করে কি বাংলাদেশের রাজনীতি হয়? একদিকে আপনি প্রতিক্রিয়া জানাচ্ছেন, একদিকে আপনি হুমকি দিচ্ছেন, একদিকে আপনি হামলা করছেন, একদিকে আপনি নানান ভাবে উত্তেজনা সৃষ্টি করছেন, অন্যদিকে আপনার বিএনপি প্রতিক্রিয়া দেখাতে পারবেন, এটা তো হয় না। আমি আবার আসবো, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে এই মুহূর্তে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপি নেতা রাশেদ খান এবং জামায়াত ইসলামীর কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। আমি আতিক ভাইকে দিয়ে শুরু করতে চাই। সমস্ত অভিযোগ জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরকে দিকেই দেওয়া হয়েছে, আপনি এই অভিযোগ কিভাবে খণ্ডাবেন? দেখুন, আমি 2-3টা কথা বলি। উনি বলেছেন যে আমরা আওয়ামী লীগকে আনতে চাই। বর্তমান যিনি আমাদের আইনমন্ত্রী আছেন মাসাদুজ্জামান সাহেব, ও নির্বাচনী মাঠে বলেছেন জামাতের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য পিটিশন দেওয়া হয়, বিরোধিতা করেছি। সেই বিরোধিতাকারী ব্যক্তি কিন্তু এখন বাংলাদেশের আইনমন্ত্রী হয়েছেন। এটি ওনার বক্তব্য উনি কুষ্টিয়াতে বলেছেন নির্বাচনী প্রচারণাতে। 26/1/2026 বিএনপির মহাসচিব বলেছেন আওয়ামী লীগ আমাদেরকে বিপদে ফেলে চলে গেছেন, থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকতো। আরও বলেছেন হাসিনা আফার রেখে যাওয়া কর্মী সমর্থকদের পাশে আমরা আছি। এগুলো সবই আপনি বিভিন্ন মিডিয়া হেডলাইন হয়েছে, উনি ঠাকুরগাঁও সেখানে বলেছেন। এই যে আমরা দেখলাম যখন ওনারা নমিনেশন দিয়েছেন 300 আসনের, সম্ভবত ফরিদপুরে একজন আওয়ামী লীগের নেতা 3 নমিনেশন পেয়েছেন, পরে তাকে বাদ দেওয়া হয়েছে। সংরক্ষিত আসনে মনোনয়ন দিয়েছেন না, সেখানে গোপালগঞ্জের ওই যে বিএনপি যিনি বলছেন যে আমি 52 বছর আওয়ামী লীগ করেছি, সুবর্ণা সম্ভবত, তাকে তারা মনোনয়ন দিয়েছেন। তো বাস্তবে আমাদের ব্যাপারে ধারণা করেন, আর বাস্তবে তো প্রমাণগুলো আসলে এখানে বুড়ি বুড়ি পাওয়া যাচ্ছে যে আসলে কিভাবে নানা কায়দা করে কি করে আওয়ামী লীগকে আবার রাজনৈতিক মাঠে নিয়ে আসা যায়। ওনাদের সব নেতার বক্তব্য স্পষ্ট আছে। বর্তমান আইনমন্ত্রী যিনি অ্যাটর্নি জেনারেল থাকতো, তার দায়িত্ব ছিল তখন মানে ভূমিকা রাখা, তখনই ভূমিকা রাখেন না যে আমি বিরোধিতা করেছিলাম তাদের নিষিদ্ধ না হয়। তো যেখানে জামাত উদ্যোগ নিয়েছে, পিটিশন দিয়েছে, আর সেই পিটিশনের বিরোধিতা করেন তিনি বর্তমান আইনমন্ত্রী। সুতরাং এই দায়টা আমাদের উপরে কতটুকু যৌক্তিক এটা আসলে সময় বলে দিবে। দেখুন, তিনি অনেকগুলো কথা রাশেদ ভাই বলেছেন, ওনার জায়গা থেকে উনি বলেছেন। আচ্ছা, ক্যাম্পাসে কে কাকে বাধা দিচ্ছে বলুন তো? তিনি বলছেন যে ছাত্র আজ শিবির পর্যন্ত কোনো পত্রিকায় রিপোর্ট আসে যে ডাকসুদের শিবির ঢুকতে দিচ্ছে না। আমরা দেখলাম এই জুলাইয়ের 5 আগস্টের আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় তো নানাভাবে শিবির ঢুকতেই পারেনি। বিভিন্ন দল এক, শিবিরের ব্যাপারে এক, শিবির ঢুকতে পারবে না। এই যে ডাকসু শিবিরের হলো, জাকসু হলো, কোথাও কোনো স্টুডেন্ট পেয়েছেন এখানে কেউ রাজনীতি করতে পারবে না। মোদ্দা কথা হচ্ছে নতুন বাংলাদেশে ছাত্ররা যে নতুন রাজনীতি দেখতে চায়, ছাত্র রাজনীতি, গঠনমূলক রাজনীতি, এই গঠনমূলক রাজনীতি নিয়ে এখনও ওনারা হাজির হতে পারেন নাই। ছাত্রদল গতানুগতিক দ্বারা রাজনীতি করছেন আগের মতোই। এই যে নতুনত্ব রাজনীতিতে আসবে স্টুডেন্টদের মন জয় করার জন্য, ছাত্রগ্রামমূলক কাজ করবে, সেই রাজনীতিগুলো তারা ধারণ করতে না পারার কারণে তারা কী নিয়ে যাবে? এখন যাওয়ার মতো কোনো কিছু নাই। কারণ আগের মতো সে টেন্টে বসে করবেন, এটি স্টুডেন্ট পছন্দ করে না। স্টুডেন্টরা চায়
যারাই ছাত্র রাজনীতি করবেন তারা ছাত্র বান্ধব রাজনীতি করবেন। তো শিবিরের কাছে এই দিকগুলো বরাবরই শিবির এগুলো করে বলেই শিবিরের জন্য সব সহজ। আর এই জায়গায় ছাত্রদলকে আসতে পারছে না বলেই ওনারা আসলে ক্যাম্পাসে গিয়ে ভালো কিছু করার সুযোগ সেখানে পাচ্ছে না। দেখুন, দ্বিতীয় যেটা আমাদের রাশেদ ভাই বললেন সুন্দর করে, ধরে নিলাম যে ওনার কথা মতে সাদেক কায়েম ছাত্রলীগ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি যেই ক্যাম্পাসের ছাত্ররা ছাত্রলীগকে তাড়িয়ে অভ্যুত্থানকে সফল করেছে, ওই জায়গার ছাত্ররা বুঝিনি আবার ছাত্রলীগে বিভাগ নির্বাচন করবে? বলুন, যে যদি ছাত্রলীগ সে করে ওনাদের কথা মতো, তাহলে যেই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে তাড়ানো হয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ছাত্ররা এত তাদের কোনো বিশ্লেষণ নাই? তারা আবার সেই সাদিক ক্যাম্পকে এত ভোটে বিহি বানিয়েছেন, ইতিহাসে বিরল। ফরাজ যখন দাঁড়িয়েছেন জিএস পদে, তার চ্যালেঞ্জ করা হয়েছিল, রেড সে ছাত্রলীগ ছিল। আমি সেদিন সেই অ্যাফিলিয়েট ডিভিশন আমি নিজে সেখানে ছিলাম, সেখানে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে ডাকসু জিএস প্রার্থী এস এম ফরহাদ তিনি ছাত্রলীগ, তার বাদ অ্যাফিলিয়েট ডিবি লম্বা শুনানি হয়েছে। সে শুনানিতে কোর্ট বলেছে না, এটি প্রমাণিত হয় নাই। যদি প্রমাণিত হতো তাহলে সেদিন কিন্তু তার পক্ষে যে ইলেকশন দেওয়া সম্ভব ছিল। এত কিছু করার পরও মামলা গিয়েছে কোর্টে, অ্যাফিলিয়েট ডিভিশনের রায়ে যেখানে প্রমাণিত হয় নাই এবং তার বাস্তব প্রমাণ হলো তিনি আবার জিএস ইলেক্টেড হয়েছেন। তো সেই জায়গায় এসে আপনি জিএস ফরহাদ ছাত্রলীগ করতো, সাদিক কায়েম ছাত্রলীগ, এগুলো যদি বলেন, এই নতুন প্রজন্মের কাছে আসলে আমরা নিজেরাই হাসির পাত্র হয়ে যাব। এটি আমাদের কিন্তু খেয়াল করতে হবে। দেখুন, যেটা আমরা মাঝে মাঝে বলি, আপনি রাজনৈতিক বয়ান রেডি করেন যেটা সবাই গ্রহণ করে নেবে, বিকল্প আকর্ষণীয় করেন, কিন্তু গতানুগতিক দ্বারা যদি ন্যারেটিভ দাঁড় করে থাকেন, এগুলো এখন এই সময় এসে এটি খুব বেশি আসলে কি করা যায় না, প্রমাণ করা যায় না। বিজেপি আরেকটু আমাদেরকে বলেছেন আমরা ক্ষমতা আসতে পারি নাই, এখন কথাবার্তা আসতেছে না। আমি বিএনপির বহু বাইকে বলেছি, যারা আমার সাথে টকশো করেন, যে ভাই আপনি বলুন তো, যে ডক্টর খলিল সাহেব আপনি এত কথা বলেছেন, রিজিপে বলেছেন যে একজন বিদেশি নাগরিক আছে আপনি কেন করবেন, বলি এত কড়া বক্তব্য দিয়েছেন সালাউদ্দিন সাহেব একে নিয়ে, আমাদের খলিল সাহেবকে নিয়ে। কি একটা জাদু আমরা দেখলাম। এই ভদ্রলোক মানুষ উপদেষ্টা দেখে পদত্যাগ করলেন, ইনু হয়ে গেলেন। এখন তিনি বিএনপির কোনো সমর্থক সমর্থনা যোগও দেন নেই। একটা দলের ভিতরে কি আর কোনো লোক নাই? কোন স্বার্থে, কি কারণে এই খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হলো বলুন তো আপনি? তো বলা যায়, স্পষ্ট বোঝা যাচ্ছে কি কারণে। বলুন, যে উপদেষ্টা নিয়ে আপনার এত বক্তব্য ছিল, যাকে নিয়ে আপনি এত বক্তব্য দিয়েছেন, সে দেশের নাগরিক না, সে কী করে সে নিরাপত্তা পরিষদের দায়িত্ব পালন করে? তো সেই ব্যক্তিটাকে আপনি এখন আবার রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে কি বাংলাদেশটাকে আপনি ইনসিকিউর করে দিচ্ছেন? নাকি ওই সময় খলিল সাহেব যা পারে নাই, এখন আবার তাকে দিয়ে সেই কাজটা করিয়ে এই বাংলাদেশকে আপনারা আবার হুমকির মধ্যে ফেলার চেষ্টা করছেন? আমাকে বলতে পারি না। তাহলে এই পুরস্কার আপনি কেন পেল বলুন তো? বলতে হবে যে খলিল সাহেব এই পুরস্কার কেন পাইছেন। বিদেশি নাগরিক আসছেন ওই সময় দেশে, তিনি এমন কি কাজটা করলেন যে এই মানুষটাকে দেশে পররাষ্ট্র বানাতে হবে? যেটা আমরা জানি, আমরা বলতে চাই না। নানা ঘটনা ঘটেছে বাংলাদেশটাকে নিয়ে, রাজনীতির বাইরে বহু রাজনীতি এগুলো আমরা জানি, এগুলো এখানে বলার বিষয় না। তো আমরা সবাই নিয়ে ইলেকশনটা কী হয়েছে, জামাত কী করেছে, কারা কী করেছে, সব আমরা জানি। আমরা আমাদের দলীয় আমির বলেছেন দেশের নিরাপদ সুন্দর পরিবেশ রাখা, মেনে নিয়েছি, আমরা নিয়ে তো কাজ শুরু করেছি। আমরা তো এটা নিয়ে রাস্তাঘাট আমরা অবরোধ করছি না। আমাদের এখন যে ইস্যুটা মাঠে নেমেছি আমরা, দেখুন আজহার সাহেব কথা বলেছে, কিন্তু রাজনীতির কথা বলে কথা, এগুলো বলবোই আমরা। তার মানে আপনারা ভয় পেয়ে গেছেন যে 16 দিনে ভয় পেয়েছেন, যদি ভয় না পেতেন এই কথা বলার দরকার ছিল কি? ওই নর্মাল টোনে আমি সে প্রোগ্রামে ছিলাম, ওই লয়ার্স কাউন্সিলের হলো আপনার ইয়েতে জসকোর শাখাতে আমাদের প্যানেল পরিস্থিতি ছিল, সবুজ প্যানেল আইনজীবী সমিতি, বলছেন যে নর্মাল মোড, এটা কোনো উত্তেজিত হয়ে বলেন নাই। যদি এই কথাটুকু আপনারা এত ভয় পেয়ে যান তাহলে তো মুশকিল। আসলে 2/3 মেজরিটি পাওয়ার একটা দল এত সাধারণ বাক্য শব্দ চয়ন যদি এত ভীতি কারণ হয় তাহলে তো দেশ চলবে না। আসলে আপনারা আরও সাহসী হন না। আমরা অনেক কথাই তো বলবো আমরা, এবং কথা বলার দায়িত্ব আমাদের। আমরা তো কথা বলি ফিল আমাদের নিয়ন্ত্রণে রাখবো, এবং সবসময় এটাই হয়, যারা অপোজিশন থাকেন তার জনগণের হয়ে থাকেন, সাথে নিয়ে থাকেন, জনগণ যে কথাগুলোকে পছন্দ করে সেগুলো আমরা বলবো। এখন যেটি আমার ইস্যু হয়ে গেছে আমাদের এখন, যে আমাদের গণভোট নিয়ে, দেখুন প্রবলেমটা এখানে। আমি অনেক ব্যাগে বলছি, এবং আমি এটাই আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, বিএনপি এখন গণভোট নিয়ে যে জায়গাটায় গিয়েছে, বিএনপির যারা একদম তৃণমূলের নেতা, যারা রিয়েল বিএনপি করেন, বহু বাইরেই কিন্তু তারাই নিজেরা এটাকে মানতে পারছে না। কোনো একটা গ্রুপের চাপে কিন্তু এই কাজটা করেছেন। আচ্ছা, আমি যদি আপনাকে বলি,
এই গণভোটের রায়টা মানলে বিএনপির কী অসুবিধা? যদি তারা গঠনমূলক রাজনীতি করতেন, এই বিএনপি সমকক্ষ তো কেউ কেউ ছিল না। তো তারা কেন আজকে সম্পূর্ণ সংকটটা তৈরি করেছেন? মানুষ রায় দিয়েছে। আমি তো কালকে তাদের বৈশাখীতে বলেছিলাম যে 50% ভোট দিয়েছে বাংলাদেশের মানুষেরা, আর 70% দিয়েছিল আমেরিকা থেকে আইসা, ইন্ডিয়া থেকে এসে ভোট দিয়েছে, চলে গেছে এরা আবার। কারণ এরা বাংলাদেশের নাগরিক না। যদি হতো তাহলে 50% বাংলাদেশের নাগরিকের ভোটের প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে 70% বাংলাদেশের নাগরিক ছিল। এদের কেন ভোটটাকে মানলেন না আপনি? তার মানে এরা মনে করুন তার এটি বাস্তবতা আপনি আসেন। একটা দেশকে আমরা সুন্দর চাই, স্বাভাবিক চাই, নানা নেগেটিভ। এটি আওয়ামী লীগের একটা রাজনৈতিক ফ্যাশন ছিল, এই ফ্যাশন টিকে নাই। এখন নতুন বাংলাদেশে এরকম বহু ফ্যাশন আসবে, সময়ের ব্যবধানে এই ফ্যাশন টিকবে না। সো ভালো জায়গায় আসুন, ভালো রাজনীতি করুন, মানুষকে বোঝান, আকর্ষণীয় দিক সামনে নিয়ে আসেন, এটি মানুষ অ্যাপ্রিসিয়েট করবে। অমুক গুপ্ত, অমুক সুপ্ত, অমুক এই সেই, এগুলো এখন আর মানে জমিনের ফরের আগে হাওয়া হয়ে যায় উপরের দিকে, এটাকে জমি নিতে পারে না কখনো। যে আমি শেষ করব, শেষ পর্যায়ে চলে এসেছি, আমি রাশেদ খানকে দিয়ে শেষ করব। অনেকগুলো অভিযোগ আবারও তিনি তুলেছিলেন, সেই কোনো বক্তব্য আপনি রাখতে চান কিনা? দেখেন, ওনার শেষ কথা, শেষ। সেই কথা দিয়ে আমি শুরু করি। তিনি একদিকে বললেন যে নির্বাচন নিয়ে কি হয়েছে আমরা সবাই জানি, এবং জামাতের নেতারা যেটি বলছেন যে নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আপনাকে স্পষ্ট করতে হবে, শুধুমাত্র কি আসলে জাতীয় নির্বাচন বা ওই ভোট নিয়ে ইঞ্জিনিয়ারিং হয়েছে নাকি গণভোট নিয়েও হয়েছে? নির্বাচন তো দুইটা একসাথে হয়েছে না। সুতরাং আপনাকে বলতে হবে যে দুইটাই হয়েছে না একটা হয়েছে। আমার কথা কি আপনি বুঝতেছেন? হ্যাঁ, আমি গণভোটে যে বুঝতেছি, ইলেকশন কিন্তু ইঞ্জিনিয়ারিং আমার হয়নি, মাথার উপর দিয়ে যাচ্ছে। জি, আপনি যে বললেন যে নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তার মানে কি শুধুমাত্র ওই যে জাতীয় নির্বাচনের যে ভোট, ওই ভোটে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? গণভোট খুব পাক এবং পবিত্র, সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়নি? মানে দুই জায়গায় ইঞ্জিনিয়ারিং এর, মানে আমি সেই প্রশ্ন ওনাকে রাখছি যে ইলেকশন কি তাহলে কি একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে আর একটা হয়নি? তাহলে আপনারা গণভোটের যে ইঞ্জিনিয়ারিং সেটা নিয়ে কেন কথা বলছেন না? মানে এইটা আপনাদের পক্ষে গেছে এই জন্য, আর ওইটা আপনাদের পক্ষে যায়নি এই জন্য। তো যাই হোক, এখন বিষয়টা হলো আমাদের যারা অপোজিশনে আছে তারা অনেক কথা বলবেই, যে কথা ভাই বললেন যে আমরা তো কথা বলবো, আমাদের কাজই তো কথা বলা। তার মানে এখন তারা এই যে কথাবার্তা যেগুলো বলছেন, এগুলো কেন বলছেন? সরকারের কাছ থেকে একটু বেশি আদায় করার জন্য। সে বেশিটা কি? দেখেন, যখন বিভিন্ন কমিটি আদায় করার জন্য, বিভিন্ন সুযোগ সুবিধা, এই যে কমিটি গঠন করবে, সেখানে আমরা দেখলাম আমাদের অপোজিশন লিডার তিনি বলছেন যে যদি 50% এই কমিটিতে আমাদের লোক রাখা যায় তাহলে আমরা কমিটি থাকবো, নাতে থাকবো না। তার মানে কি আপনি ভাগটা সমান চাচ্ছেন। আপনি আসন পেয়েছেন সব মিলিয়ে 77টা, আর আপনি ভাগ চাচ্ছেন আপনি একদম ইকুয়াল। এটা তো আসলে হয় না, এটা তো সমতা না, এটা তো সাম্য না, এটা তো ন্যায় বিচার না। আপনাকে ওই পরিমাণ চাইতে হবে যে পরিমাণ আসন আপনি পেয়েছেন, সেটাকে বলে ন্যায় বিচার, সেটাকে বলে সাম্য, সেটাকে বলে সমতা। কিন্তু আপনারা আসলে অন্যদিকে আছেন। তো যাই হোক, এখন তিনি অনেকগুলো কথা বলেছেন যে ছাত্ররা, মানে ছাত্ররা বলতে সাদিক ক্যাব এবং আপনার ফরাদকে বোঝালো, যে তাদেরকে আবার কেন আসলে মানুষ ভোট দিল, তারা যেটি ছাত্রলীগ করেই থাকে। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কিভাবে প্রশাসনকে জামাতিকরণ করা হয়েছিল আমরা জানি। এই যে কয়েকজন বিচারপতিকে পরবর্তীতে সরে যেতে হয়েছে না, এবং বিচারপতিদেরকে কারা বসিয়েছিল, কোন প্রক্রিয়ায় বসিয়েছিল, সেটা তো আমরা জানি। আরেকটি বিষয়, পররাষ্ট্রমন্ত্রীর বিষয়ে কথা বলছেন, আসবো, একটা ঘটনা বলি। সেটা হলো যে এনসিপি দল হিসেবে কোন দলের সাথে জোট করবে সেটাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক করে দিয়েছে। একজন প্রার্থীর ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই জামাতের আমির সাহেবকে ফোন দিয়েছিলেন যে ওনার আসনটা ছেড়ে দেন। দেখেন, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য আপনি খেয়াল করবেন, তিনি বলেছিলেন যে এই ছাত্ররাই পরবর্তীতে মন্ত্রী হবে, হ্যাঁ, বড় বড় জায়গায় যাবে, সরকার পরিচালনায় অংশ নিবে। কোন ছাত্ররা? এনসিপির ছাত্ররা। এখন ইউনূস সাহেবের সরকার চেয়েছিল জামাত এনসিপি জোট ক্ষমতায় আসুক, এদেশের জনগণ চায়নি, এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। খলিল সাহেবের কথা বলল, দেখেন খলিল সাহেব তিনি একজন পড়াশোনা আলা মানুষ, তার জ্ঞান আছে এবং তিনি বিতর্ক কম করেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কাজ করেছেন, যদিও ওই সময় বিএনপি সমালোচনা করেছিল, এটা সত্য। কিন্তু উপদেষ্টারা কেউ কেউ তো এনসিপিতেও গেছে। এখন কোনো উপদেষ্টা যদি বিএনপিতে যায় সেটা কি অন্যায়? আপনারা একবার প্রশ্ন তোলেন না কেন? ওই সময় তো আমরা দেখেছি যে আমাদের মানে জামাত ইসলাম এবং এনসিপির বন্ধুদের মধ্যে তুমুল সংঘর্ষ দেখি নাই? সেই সময় দেখবেন নাহিদ ইসলাম তিনি বলেছিলেন যে
এদেশের মানুষ কখনোই জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। সেই নাহিদ ইসলাম কিন্তু জামাতের নেতৃত্বে জোটে গিয়েছে। তার মানে ভাইয়ের কথাই সত্য যে আমরা তো রাজনীতিবিদ, আমরা কথা তো বলবোই। তো এই কথা আপনি বলবেন, এই আচরণ করবেন, আবার আপনি বলবেন যে এটা আদর্শিক জোট, এটা তো হয় না। তার মানে নাহিদের কথা মতনই কিন্তু মানুষ জামাতকে ভোট দিয়ে ক্ষমতা আনে না। এটা তো বিএনপির দোষ না, দেশের মানে আমার আপনার দোষ না, এটা তো নাহিদের কথা মতনই। দ্বিতীয়ত, হ্যাঁ শেষ করে দিচ্ছি 1 মিনিটে। দ্বিতীয়ত দেখেন, সেই সময় কিন্তু হাসনাত আব্দুল্লাহ নিজেই জামাতি ইসলামকে আসলে ইসলামিক দল সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এছাড়া এটা কি আসলে ভারতের দল নাকি বাংলাদেশের দল সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আপনার এই যে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি। এছাড়া দেখেন যে জামাতের সাথে জোট করার কারণে এখন জামাত জোট থেকে যিনি সংরক্ষিত আসন হতে চেয়েছিলেন, পারেন নাই, তিনি কিন্তু আসলে ওই সময় চাননি। তো যাই হোক, দেখেন আল্লাহর কি কুদরত, এই এখনো তিনি পারলেন না, তার ওটা স্থগিত হলো। সেই মনিরা শারমিন বলেছিল যে জামাতের সাথে জোটে যাচ্ছে, আমি অন রেকর্ডেড জিটিভি একটা টকশোতে বলেছিল যে আমি জামাতের সাথে জোটে যাওয়ার কারণে আমি আসলে মানে এই সরকারের কোনো পার্ট হবে না, মানে ওই জামাতের যে জোট হবে সেটা কোনো পার্ট হবে না। তো দেখেন আবার আমরা দেখতে পাচ্ছি যে তারা আবার মানে এনসিপিতে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে আধা এনসিপি আধা জামাত। মানে আপনি দেখেন না যে আমাদের মানে একজন জামাতের নেতা, তিনি কিন্তু আপনার ডাক্তার মাহমুদ মিতু হামিদুর রহমান আজাদ ভাই, তিনি কিন্তু বলছেন তুমি তো আধা জামাত আধা এনসিপি। তার মানে এনসিপি একটা গণ অভ্যুত্থানের শক্তি, সেই দলকে আজকে কিভাবে জামাত ইসলাম দখল করে নিচ্ছে, মানে তাদের কর্মীদেরকে সেখানে যোগদান করি। আমি সেটাই বলছি, ওই যে গুপ্ত রাজনীতির কথা আসছিল না, তো এইটাই তো গুপ্ত রাজনীতি, যে আপনি আপনার জনবলকে আপনি এনসিপিতে ঢুকিয়েছেন এবং গণ অভ্যুত্থানের একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম আপনি পুরোটাই দখল করেছেন। তারুণ্যের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল বাংলাদেশে, তো আপনার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, তো সেই সম্ভাবনাকে তো আপনারা গলা টিপে হত্যা করেছেন। গণতান্ত্রিক রাজনীতির কথা বলছেন, সেই গণতান্ত্রিক রাজনীতি আসলে বাংলাদেশে আপনারা করতে দিচ্ছেন না। আমি শেষ করব কয়েক সেকেন্ডের মধ্যে, যদি থাকে এনসিপি তো শিবির, গণ অধিকার ও শিবির, তো সব জায়গায় আমরাই আছি, ক্ষমতা আমরা আসার কথা আছে। তার মানে বোঝা যাচ্ছে যে সব জায়গায় আমরা ছিলাম, কিন্তু আমাদের ক্ষমতা আসতে দেওয়া হয়নি। কেন সত্য বলেন। আর গণভোটের পক্ষে সবাই ছিল। দেখুন, গণভোটের রায় নিয়ে কথার সুযোগ না, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে 50টা আসন এমনভাবে করা হয়েছে, তো বলেছেন না রেজাউল হাসান বলেছেন না, সেখানে ওটা প্রমাণিত, নানা জায়গায় মেকানিজম করে হারানো হয়েছে। তো এটি যেটি স্বীকৃতি পেয়েছে, এটি বলা আমার সুযোগ নাই। আর কোথায় কাকে কি বলেছেন আমাদের ইউনূস সাহেব, উনি কিভাবে জানেন, কিভাবে জানেন? আমাকে শেষ করতে হচ্ছে, জানেন হয়তো গোপনে, আমাকে শেষ করতে হচ্ছে। এটাও কোনো গুপ্ত কাজ হতে পারে যে ইউনূস সাহেব কাকে কোথায় কি বলেছেন, আপনাদের দুজনকে উনি কিভাবে জানেন? এটা এনসিপি নেতৃত্ব নাহিদ ইসলামের কাছে আপনি জিজ্ঞেস করেন। আপনাদের অনেক ধন্যবাদ। নাহিদ ইসলামের কাছে জিজ্ঞেস করেন। খবর রাশেদ ভাই রাখে না না, দর্শক আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে রোববার ঠিক রাত 12টায়। আগামীকাল এবং শনিবার ছুটি, আপনাদের ছুটির দিনটি সবার ভালো কাটুক।